সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমরা যারা বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার আছো বা বিবিএস ফার্স্ট কোর্স ডিগ্রি ফার্স্ট ইয়ার আছো, তোমাদের জন্যই প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বা ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং যে সাবজেক্ট আছে সেখান থেকে চ্যাপ্টার 10-এর একটা বেসিক ক্লাস এবং সাজেশন 1 নিয়ে হাজির হলাম। সাজেশন 1টা সলভ করার আগে আমরা বেসিক ক্লাসটা একটু আগে বুঝবো। বেসিক ক্লাসটা বোঝা হয়ে গেলে আমরা সাজেশন 1টা সলভ করার চেষ্টা করব। খেয়াল করে স্ক্রিনে আমি বেসিক ক্লাসটা তোমাদের জন্য নিয়ে আসলাম। বেসিক ক্লাসে অঙ্ক সমাধানের আগে অবশ্যই জানতে হবে যে জিনিসগুলো। তো এই চ্যাপ্টারটা পুরোটাই হলো একটা সূত্র নির্ভর চ্যাপ্টার, কমপ্লিট রেশিও অ্যানালাইসিস। এই রেশিও অ্যানালাইসিস বা অনুপাত বিশ্লেষণ চ্যাপ্টারটাতে এই ফর্মুলাগুলো তোমার একটু ধারণা থাকতে হবে। তো প্রথম একটু আনইজি লাগবে, তবে দুই একটা অঙ্ক যখন প্র্যাকটিস করে ফেলবা তুমি, তোমার কাছে একদম ইজি হয়ে যাবে। তো সূত্রগুলো আমরা একটু প্রথমে খেয়াল করি। 1 নাম্বার যে সূত্রটা সেটা হলো প্রায় সব অঙ্কে কারেন্ট রেশিও বা চলতি অনুপাত বের করতে বলে। আর কারেন্ট রেশিওর সূত্র হলো কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। এই সূত্রের কারেন্ট রেশিওর একটা আদর্শ মান, কনভেনশনাল স্ট্যান্ডার্ড বা প্রথাগত আদর্শ মান আছে। তো কারেন্ট রেশিওর আদর্শ মান হলো 2:1। এখানে আমাদের একটু খেয়াল রাখতে হবে কারেন্ট অ্যাসেটস বা চলতি সম্পদ বলতে আমরা কোনগুলোকে বুঝি। পাশে আমরা লিখছি হেয়ার দিয়ে কারেন্ট অ্যাসেটস সমান ক্যাশ ইন হ্যান্ড প্লাস ক্যাশ এট ব্যাঙ্ক প্লাস অ্যাকাউন্টস রিসিভেবল, নোটস রিসিভেবল প্লাস স্টক বা ইনভেন্টরি, প্রিপেইড এক্সপেন্সেস, অ্যাক্রুড রেভিনিউ, শর্ট টার্ম লোন অ্যান্ড অ্যাডভান্সড। এগুলোই হলো চলতি সম্পদ। এখানে শর্ট টার্ম লোন বলতে স্বল্পমেয়াদী ঋণ প্রদান করাকে বোঝাবে। আর কারেন্ট লায়াবিলিটিস বা চলতি দায় বলতে অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, ব্যাঙ্ক ওভারড্রাফট, অ্যাক্রুড এক্সপেন্সেস মানে বকেয়া সকল খরচ, ইনকাম ট্যাক্স পেয়েবল, অ্যাডভান্সড ফ্রম কাস্টমার, কোনো দেনাদারের কাছ থেকে অগ্রিম গ্রহণ করলে সেটাও চলতি দায়ের আওতায়। তাহলে আমরা কারেন্ট রেশিও যে সূত্র সেটা হলো কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। আর কারেন্ট অ্যাসেটস কোনগুলো, কারেন্ট লায়াবিলিটিস কোনগুলো একটু দেখে নিলাম। এবং এই কারেন্ট রেশিওর একটা আদর্শ মান আছে, সেটা হলো 2:1, কনভেনশনাল স্ট্যান্ডার্ড বা প্রথাগত আদর্শ মান। 2 নম্বর সূত্রটা হলো অ্যাসিড টেস্ট রেশিও বা কুইক রেশিও বলা হয় এটাকে। অ্যাসিড টেস্ট রেশিও বা কুইক রেশিও যে সূত্র সেটা হলো কারেন্ট অ্যাসেটস মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেড এক্সপেন্সেস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস মাইনাস ব্যাঙ্ক ওভারড্রাফট। অর্থাৎ চলতি সম্পদ থেকে মজুত পণ্য এবং অগ্রিম খরচ বাদ দিয়ে যে টাকা থাকবে সেটাকে চলতি দায় থেকে ব্যাংক জমাতিরিক্ত মাইনাস করে যে টাকা আসবে সেটা দিয়ে ভাগ করলেই আমরা অ্যাসিড টেস্ট রেশিওটা পেয়ে যাব। এই অ্যাসিড টেস্ট রেশিওর কনভেনশনাল স্ট্যান্ডার্ড বা প্রথাগত আদর্শ মান হলো 1:1। এরপরে 3 নাম্বার সুপার কুইক রেশিও। সুপার কুইক রেশিওর সূত্র হলো ক্যাশ প্লাস মার্কেটেবল সিকিউরিটিজ ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। অর্থাৎ নগদ টাকার সাথে মার্কেটেবল সিকিউরিটিজ যোগ করে আমরা কারেন্ট লায়াবিলিটিস দিয়ে ভাগ করলে আমরা সুপার কুইক রেশিওটা পেয়ে যাব। 4 নাম্বার হলো ইনভেন্টরি টার্নওভার। ইনভেন্টরি টার্নওভারের সূত্র হলো কস্ট অফ গুডস সোল্ড ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেন্টরি। আমরা পেজ 2তে গিয়ে বাকি সূত্রগুলো দেখব। আমি পেজ 2তে আসলাম। সূত্র নাম্বার 5 হলো অ্যাকাউন্টস রিসিভেবল টার্নওভার অর্থাৎ দেনাদার আবর্তন অনুপাত। এটার সূত্র হলো নেট ক্রেডিট সেলস অর্থাৎ ধারে বিক্রয়, নিট ধারে বিক্রয়কে অ্যাভারেজ অ্যাকাউন্টস রিসিভেবল দ্বারা ভাগ করতে হবে। 6 নম্বর সূত্রটা হলো অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভার। অ্যাকাউন্টস পেয়েবল টার্নওভারের সূত্র হলো নেট ক্রেডিট পারচেজ ডিভাইডেড বাই অ্যাভারেজ অ্যাকাউন্টস পেয়েবল। 7 নম্বর গ্রস প্রফিট রেশিও। গ্রস প্রফিট রেশিওর সূত্র হলো গ্রস প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100। এই গ্রস প্রফিট রেশিওর একটা আদর্শ মান আছে, সেটা হলো 20% হতে 30%। 8 নম্বর সূত্র হলো নেট প্রফিট রেশিও। নেট প্রফিট রেশিওর সূত্র হলো নেট প্রফিট ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100 এবং নেট প্রফিট রেশিওর আদর্শ মান হলো 5-10% অর্থাৎ 5 হতে 10%। 9 নম্বর প্রফিট মার্জিন। প্রফিট মার্জিনের সূত্র হলো নেট ইনকাম ডিভাইডেড বাই নেট সেলস ইন্টু 100। 10 নম্বর হলো আর্নিং পার শেয়ার। সূত্রটা হলো নেট ইনকাম ডিভাইডেড বাই নাম্বার অফ কমন শেয়ার। 11 ওয়ার্কিং ক্যাপিটাল চলতি মূলধন। সেটা সূত্র হলো কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস। 12 নম্বর ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও চলতি মূলধন অনুপাত। উপরেরটা হলো চলতি মূলধন। খেয়াল করো এখানে কিন্তু অনেকে ভুল করে ফেলে। যখন শুধু ওয়ার্কিং ক্যাপিটাল বের করতে বলবে তখন সূত্র হবে কারেন্ট অ্যাসেটস মাইনাস কারেন্ট লায়াবিলিটিস
আর যখন ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও বের করতে বলবে তখন কিন্তু সূত্র হবে ওয়ার্কিং ক্যাপিটাল ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। আমরা পেজ 3-তে যাব, পরের সূত্রগুলো দেখব। পেজ 3-তে আসলাম। সলভেন্সি লিভারেজ অর ক্যাপিটাল স্ট্রাকচার রেশিও, অর্থাৎ মূলধন কাঠামোর অনুপাত। এক নাম্বার হলো, এখানে 5টা সূত্র আছে এই মূলধন কাঠামো অনুপাতের মধ্যে। এক নাম্বার হলো ডেফট ইকুইটি রেশিও। ডেফট ইকুইটি রেশিও বের করতে হলে টোটাল ডেফটকে শেয়ার হোল্ডার ফান্ড দ্বারা ভাগ দিতে হবে। টোটাল ডেফট বলতে লং টার্ম এবং কারেন্ট যে লাইবিলিটিস সেগুলাই। টোটাল ডেফটকে কি দ্বারা, শেয়ার হোল্ডার ইকুইটি ফান্ড দ্বারা ভাগ করলে আমরা ডেফট ইকুইটি রেশিও পাবো। আর ডেফট ইকুইটি রেশিওর আদর্শ মান হলো 1:3। 2 নাম্বার হলো ডেফট টু টোটাল ক্যাপিটাল রেশিও। ডেফট টু টোটাল ক্যাপিটাল রেশিওর সূত্র হলো লং টার্ম ডেফট ডিভাইডেড শেয়ার হোল্ডার ফান্ড প্লাস লং টার্ম ডেফট। অর্থাৎ লং টার্ম ডেফটকে শেয়ার হোল্ডার ফান্ড এবং লং টার্ম ডেফটের যোগফল দিয়ে ভাগ করলে ডেফট টু টোটাল ক্যাপিটাল রেশিও পাওয়া যাবে। আর ডেফট টু টোটাল ক্যাপিটাল রেশিওর আদর্শ মান হলো 1:4। সূত্র নাম্বার 3, ডেফট টু টোটাল অ্যাসেটস রেশিও। এই সূত্রটা বের করতে হলে টোটাল ডেফটকে টোটাল অ্যাসেটস দ্বারা ভাগ করলে হয়ে যাবে, এবং এটার আদর্শ মান হলো 1:2 টু 1:3, অর্থাৎ 1:2 থেকে 1:3 হলো এটার আদর্শ মান। সূত্র নাম্বার 5, প্রপার্টি রেশিও। প্রোপ্রাইটারি রেশিও, এই প্রোপ্রাইটারি রেশিও বের করতে হলে অনার্স ফান্ড বা মালিকানা সত্ত্ব তহবিল যেটা, সেটাকে টোটাল অ্যাসেটস দ্বারা ভাগ করতে হবে, আর সেটার আদর্শ মান হলো 3:4। সূত্র নাম্বার 5, ক্যাপিটাল গিয়ারিং রেশিও। ক্যাপিটাল গিয়ারিং রেশিও সূত্র হলো ডিভেঞ্চার বা ডেফট ডিভাইডেড ক্যাপিটাল ফান্ড ইন্টু 100। ক্যাপিটাল গিয়ারিং রেশিও বের করতে হলে ডেফটকে ক্যাপিটাল ফান্ড দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলে হবে, এবং সেটার আদর্শ মান হলো 1:2। এই হলো আমাদের ফর্মুলাগুলো। এগুলো জাস্ট একটু খাতায় লিখে রাখবা বা স্ক্রিনশট নিয়ে রাখবা। এখন আমরা আমাদের পেজ 4-এ গিয়ে সাজেশন 1-এর যে প্রশ্ন সেটা নিয়ে আসবো। এই প্রশ্নটা খেয়াল করো, ন্যাশনাল ইউনিভার্সিটি VVS ডিগ্রি ফার্স্ট ইয়ার 2018 সালে আসা একটা প্রশ্ন। ফলোইং ইজ দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন অফ বসর কোম্পানি। নিচের তথ্যগুলো বসর কোম্পানি হতে নেওয়া হয়েছে। ক্যাশ টাকা আছে 8 লাখ, নোটস রিসিভেবল টাকা 7 লাখ। নোটস রিসিভেবল মানে প্রাপ্য বিল, ক্যাশ মানে নগদ। অ্যাকাউন্টস পেবল মানে পাওনাদার আছে 5 লাখ। ইনভেন্টরি মানে মজুদ পণ্য 20,000। ব্যাংক ওভারড্রাফট মানে ব্যাংক জমা অতিরিক্ত আছে 3 লাখ টাকা। এ হলো ইনফরমেশনগুলো। করণীয়তে বলছে রিকোয়ার্ড মানে করণীয় কি, ক্যালকুলেট দ্য ফলোইং রেশিওস, নিচের অনুপাতগুলো গণনা করে। 1 নাম্বার কারেন্ট রেশিও, 2 অ্যাসিড টেস্ট রেশিও, 3 গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও, 4 নাম্বার নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তো 1 নাম্বার প্রথমে কারেন্ট রেশিও আমরা কীভাবে পাবো, চলতি অনুপাত। আমরা কিছুক্ষণ আগে কারেন্ট রেশিওর সূত্র শিখছি, সেটা এখানে ফলো করব। তো কারেন্ট রেশিওর রিকোয়ারমেন্ট 1টা আমরা নিয়ে আসলাম। কারেন্ট রেশিও সমান কারেন্ট অ্যাসেটস ডিভাইডেড বাই কারেন্ট লায়াবিলিটিস। কারেন্ট অ্যাসেটস বলতে এই প্রশ্নে 3টা কারেন্ট অ্যাসেটস আছে। একটা হলো ক্যাশ, একটা নোটস রিসিভেবল, আর একটা হলো ইনভেন্টরি। এই তিনটা যখন আমরা যোগ করে দিব আমরা টোটাল কারেন্ট অ্যাসেটস পাবো। সেজন্য আমরা কারেন্ট অ্যাসেটসের জায়গায় ক্যাশ প্লাস নোটস রিসিভেবল প্লাস ইনভেন্টরি লিখলাম। কারেন্ট লায়াবিলিটিস বলতে এই প্রশ্নে অ্যাকাউন্টস পেয়াবল এবং ব্যাংক ওভারড্রাফট এই দুটোটা যোগ করে দিলে আমরা টোটাল কারেন্ট লায়াবিলিটিস পেয়ে যাব। তো আমরা অ্যাকাউন্টস পেয়াবল এবং ব্যাংক ওভারড্রাফট প্লাস করলাম, নিচে তাদের মানগুলো বসাইলাম। ক্যাশের জায়গায় 8 লাখ, নোটস রিসিভেবলের জায়গায় 7 লাখ, ইনভেন্টরির জায়গায় 20,000, নিচে অ্যাকাউন্টস পেয়াবলের জায়গায় 5 লক্ষ টাকা প্লাস চিহ্ন দিয়ে ব্যাংক ওভারড্রাফটের জায়গায় প্রশ্ন থেকে দেখে 3 লাখ টাকা বসাইলাম। অর্থাৎ প্রশ্ন থেকেই জাস্ট এই মানগুলো বসিয়ে, এই নামগুলো বসিয়ে তার মানগুলো বসিয়ে দিলে আমরা যোগ করে নিব। এবার উপরে কারেন্ট অ্যাসেটস অর্থাৎ ক্যাশ, নোটস রিসিভেবল, ইনভেন্টরি এই তিনটার যোগফল হলো 15,20,000, এবং অ্যাকাউন্টস পেয়াবল, ব্যাংক ওভারড্রাফট এই দুইটার যোগফল হলো 5 লাখ, 3 লাখে 8 লাখ। 15,20,000কে 8 লাখ দিয়ে ভাগ করলে আমরা কারেন্ট রেশিও বা চলতি অনুপাত পেয়ে যাব 1.9:1। খেয়াল করবা এখানে কিন্তু 15,20,000কে 8 লাখ দিয়ে ভাগ করলে 1.9 আসবে। এরপরে অনুপাতের অঙ্কে 1:1টা কিন্তু তোমার থেকে দিতে হবে। তো কারেন্ট রেশিও বা চলতি অনুপাত হলো 1.9:1। এই 1:1টা নিজের থেকেই দিতে হবে, মান হবে এটা কিন্তু তোমার ক্যালকুলেটারে বের হবে 1.9। এরপর 1:1টা নিজের থেকে দিতে হবে। আমরা অ্যাসিড টেস্ট রেশিও 2 নাম্বার অ্যাসিড টেস্ট রেশিও করার জন্য পেজ 5-এ আসলাম। পেজ 5-এ এসে অ্যাসিড টেস্ট রেশিও রিকোয়ারমেন্ট 2 অ্যাসিড টেস্ট রেশিও লিখলাম। অ্যাসিড টেস্ট রেশিওর সূত্র হলো লিকুইড অ্যাসেটস ডিভাইডেড বাই লিকুইড লায়াবিলিটিস।
লিকুইড অ্যাসেটস মানে তরল সম্পদ, লিকুইড লাইবিলিটিস মানে তরল দায়। তো লিকুইড অ্যাসেটস বা তরল সম্পদ পাওয়ার জন্য সূত্র হলো কারেন্ট অ্যাসেটস যেগুলো বের হয়েছে সেখান থেকে তুমি যদি ইনভেন্টরিটা মাইনাস করে দাও, যেই টাকা পাবা সেটাই হবে লিকুইড অ্যাসেটস। যেমন টোটাল কারেন্ট অ্যাসেটস হয়েছিল 15,20,000, যার মধ্যে 20,000 টাকার মজুত পণ্য ছিল। তাহলে 15,20,000 থেকে মজুত পণ্যটাকে বিয়োগ করে দিলে তুমি তরল সম্পদ বা লিকুইড অ্যাসেটসটা পেয়ে যাবা 15 লক্ষ টাকা। 15,20,000 মাইনাস 20,000 15 লাখ। এবার আসলে লিকুইড লাইবিলিটিস তরল দায়, সেটা হলো কারেন্ট লাইবিলিটিস বা চলতি দায় থেকে ব্যাংক ওভারড্রাফট যেটা সেটা মাইনাস করে দিলেই কিন্তু তরল দায়টা পেয়ে যাবা। তাহলে 8 লাখ ছিল টোটাল কারেন্ট লাইবিলিটিস, যার মধ্যে 3 লাখ টাকা ছিল ব্যাংক ওভারড্রাফট। আর 8 লাখ থেকে 3 লাখ ব্যাংক ওভারড্রাফট মাইনাস করে দিলে 5 লক্ষ টাকা, এটাই হবে লিকুইড লাইবিলিটিস। এখন উপরের 15 লাখকে 5 লাখ দিয়ে ভাগ করো, তোমার অ্যান্সার আসবে 3। আর রেশিওর অঙ্কে 1:1 দিতে হয়, তাইলে 3:1, এই 1:1টা তোমার থেকে দিতে হবে রেশিও, যেহেতু অ্যাসিড টেস্ট রেশিও বা রেশিও অ্যানালাইসিসে এই 1টা নিজের থেকে দিতে হবে। এরপরে আমরা প্রশ্নে যদি দেখি 3 নম্বরে বলছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল আমরা বের করব। আমরা রিকোয়ারমেন্ট 3টা নিয়ে আসলাম তোমাদের। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমাদের ক্লাসগুলো দেখে তোমাদের ভালো লাগতেছে। তোমরা যদি ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো, বিবিএ অনার্স ফার্স্ট ইয়ার অথবা বিবিএস ডিগ্রি ফার্স্ট ইয়ার, তোমাদের জন্য সম্পূর্ণ নতুন বেসে ভর্তির জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01615 এই নাম্বারে আমাদের অনলাইন লাইভ এবং রেকর্ড ক্লাসগুলোর ভর্তির বিস্তারিত তথ্য জানতে পারো। তবে আমাদের ক্লাসগুলোতে কেন তোমরা ভর্তি হবা বা আমাদের ক্লাসগুলোর যে বৈশিষ্ট্য কী, তোমরা অনেক সময় দেখা যায় ব্যস্ততার কারণে লাইভ ক্লাসে ঠিকমতো প্রেজেন্ট হতে পারো না। তো আমাদের যে ক্লাসগুলো সেগুলোর বৈশিষ্ট্য হলো তোমরা ইচ্ছামতো সময়ে ক্লাসগুলো দেখার সুযোগ রয়েছে। আমরা ক্লাসগুলো তোমাদেরকে যতদিন পরীক্ষা শেষ না হবে ততদিন ক্লাসগুলো তোমাদের কাছে সেভ থাকবে। তোমাদের সুবিধাজনক সময়ে অঙ্কগুলো করে জমা দেওয়ার সুযোগ রয়েছে। দেখা যায় অনেকে জব করে বা বিভিন্ন ব্যস্ততার কারণে তারা লাইভ ক্লাসগুলোতে ঠিকমতো জয়েন হতে পারে না, ফলে তাদের ক্লাস মিস হয়। তো আমাদের এখানে মিস হওয়ার কোনো সুযোগ নেই। প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ সাজেশন সমূহের সমাধান শেষে, অর্থাৎ প্রতিটি অধ্যায় থেকে তোমাদেরকে আমরা 15 হতে 20টা সাজেশন তৈরি করে দিব। এভাবে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে দেওয়া হবে। যেই চ্যাপ্টারগুলো প্রতি বছর পরীক্ষায় আসে এবং যেই সাজেশনগুলো তুমি প্র্যাকটিস করলে অবশ্যই পরীক্ষায় কমন পাবা, এভাবেই আমাদের সাজেশনগুলো রেডি আছে। প্রতিটা অধ্যায়ের শেষে সমাধানগুলো বা সাজেশনগুলো সমাধানের শেষে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন উত্তর পর্বের জন্য লাইভ ক্লাস রাখি। তাছাড়া তোমরা সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যে কোনো সময়ে কোনো অঙ্ক করতে প্রবলেম ফেস করলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করলে আমরা সেটা সলভ দিই। আমাদের কোর্সে ভর্তি হলে তোমরা গণিত ও থিওরি সাজেশন পিডিএফ আকারে সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবে। প্রতিটা অধ্যায় শেষে মূল্যায়ন পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতির শতকরা হার তুমি জেনে নিতে পারবা, অর্থাৎ তোমার প্রস্তুতি কেমন হয়েছে একটা অধ্যায় শেষ হলে সেটার উপর পরীক্ষা দিয়ে। আমাদের প্রতিটা রেকর্ড ক্লাস অ্যানিমেশন এবং স্লাইড শো এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, তোমরা দেখতে পারছো, যাতে শিক্ষার্থীরা খুব সহজে বুঝতে এবং দেখতে পারে। এই হলো আমাদের ক্লাসের বৈশিষ্ট্যগুলো। আমরা এখন আমাদের মূল ক্লাসে যাব। তার আগে আবার বলতেছি, আমাদের ক্লাসগুলো তোমরা নিয়ে অন্তত ভালো একটা রেজাল্ট করার আমরা নিশ্চয়তা তোমাদের দিতে পারি। সবার জন্য শুভকামনা রইল। আমরা আমাদের মূল ক্লাসে যাচ্ছি। রিকোয়ারমেন্ট 3তে উই নো, আমরা জানি গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল মিনস টোটাল কারেন্ট অ্যাসেটস, অর্থাৎ গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল বলতে মোট চলতি সম্পদকে বোঝায়। তার মানে আমরা লিখতে পারি দেয়ারফর গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়াল টোটাল কারেন্ট অ্যাসেটস হলো 15,20,000। এই যে আমরা টোটাল কারেন্ট অ্যাসেটস বের করছিলাম, দেখো এই যে কারেন্ট অ্যাসেটসগুলোর যোগফল হয়েছিল 15,20,000, এটাই হলো গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। কারণ গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল অর্থ হলো টোটাল কারেন্ট অ্যাসেটস, সেই জন্য এই জায়গায় লিখছে দেখো উই নো গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল মিনস টোটাল কারেন্ট অ্যাসেটস, দেয়ারফর গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল ইকুয়াল টু টোটাল কারেন্ট অ্যাসেটসের যোগফল 15,20,000। রিকোয়ারমেন্ট 4-এ বলছে নেটওয়ার্কিং ক্যাপিটাল বের করতে। নেটওয়ার্কিং ক্যাপিটালের সূত্র হলো টোটাল কারেন্ট অ্যাসেটস মাইনাস টোটাল কারেন্ট লাইবিলিটিস। তাহলে আমরা টোটাল কারেন্ট অ্যাসেটস কত পাইছিলাম 15,20,000 এবং টোটাল কারেন্ট লাইবিলিটিস 8 লাখ। আমি যদি তোমাদেরকে পূর্বের পেজে দেখাই, এই দেখো এই কারেন্ট অ্যাসেটসের যোগফল 15,20,000 এবং নিচে কারেন্ট লাইবিলিটিসের যোগফল 8 লাখ। তার মানে টোটাল কারেন্ট অ্যাসেটস থেকে টোটাল কারেন্ট লাইবিলিটিসটাই আমরা কী করব,
মাইনাস করে দেব, তাইলে আমরা পেয়ে যাব নেটওয়ার্কিং ক্যাপিটাল। 15,20,000 থেকে 8 লাখ মাইনাস করলে 7,20,000 হবে নেটওয়ার্কিং ক্যাপিটাল। এই ছিল আমাদের আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখবা এবং খাতায় একবার দেখার পরে 2বার প্র্যাকটিস করবা। যে কোনো অঙ্ক একবার দেখবা, 2বার প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ যত কঠিন অঙ্কে হোক একদম ইজি হয়ে যাবে। এভাবে 5-10টা অঙ্ক করো, দেখবা যে ঘুরে ফিরে এই সূত্রগুলোই ব্যবহার হবে। সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।